এবার যে গ্রুপ 1 এদেরকে বলা হচ্ছে অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস, এদেরকে আমরা অ্যালকালি মেটালস বলি। আর এদেরকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটাল। তুমি দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা অ্যাটম আছে, ধরো আমার একটাই অরবিট, তো আমার কাছে একটা অ্যাটম আছে, অ্যাটম বলছি ইলেকট্রন আছে, আমি চুপ করে বসে থাকবি, কাগজ যেতে দেবো না, ঠিক আছে, মানে ছাড়তেই চাইছি না আমার। তবে দেখো দুটো অরবিটাল হয়ে গেল, আমি দেখতে যাই তুই ওখানে থাক, আমি আছি এখানে, আমি দেখছি তিনটা অরবিট হয়ে গেল, আমি এখনো বলছি হ্যাঁ, কিন্তু আমার ইন্টেন্সিটি কিন্তু কমে যাচ্ছে, আমি অতটা দূরে ওকে অতটা টেনে ধরে রাখতে পারছি না, কারণ আমার নিউক্লিয়ার চার্জ তো মোটামুটি কনস্ট্যান্ট রয়ে আছে আমার অরবিটের তুলনায়। সেম কথা, ধরো এবিসি ইলেকট্রোনেগেটিভ, এর যদি কারোর সাথে বন্ড করে খুব তাড়াতাড়ি ছাড়বে না, আচ্ছা তো যেতে দেবো না, যেতে দেবো মানে বলতে চাইছি এ যদি কারোর সাথে বন্ড করে তো বলিয়ে আমার ইলেকট্রন নিয়ে যা ভাই, আমার ইলেকট্রন নিয়ে যা, আমার ইলেকট্রন নিয়ে যা, তো যখন ইলেকট্রন তাদের দিতেও পারে, তো কারোর সাথে ইলেকট্রন তার সাথে বন্ড জুড়তেও পারে, তখন ভেঙে যেতে পারে। আজকে আমরা যেটা চ্যাপ্টারটা স্টার্ট করব, যেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টস। আমরা জানি এটা একটা পিরিয়ডিক টেবিলের ক্লাসিফিকেশন, যেখানে আমরা কিছু এস ব্লক দেখি, কিছু পি ব্লক দেখি, কিছু ডি ব্লক দেখি, কিছু এফ ব্লক দেখি। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টস। কথা আমরা ইন্ট্রোডাকশনে প্রথমে এটাই বলবো যে এস ব্লক মানে কি, তাই না? তো আমরা সবাই জানি যে ইলেকট্রনিক যখন কনফিগারেশন করি, ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ আমরা অ্যাটমিক অরবিটালকে এস, পি, ডি, এফ এই চারটে ব্লকে ডিফাইন করে থাকি, ঠিক? এসপিডিএফ এর ব্লকে সমস্যাটা হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রন কার না কোনো একটা অ্যাটমের লাস্ট যে ইলেকট্রনটা সেটা যদি এস অরবিটালে থাকে, তাহলে তাকে আমরা বলবো এস ব্লক। যদি লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে থাকে তাহলে সেটাকে বলবো পি ব্লক। যদি ডি তে থাকে তাহলে বলবো ডি ব্লক। আর যদি এফ ব্লক অরবিটাল থাকে তাহলে বলবো সেটাকে এফ ব্লক। বুঝা গেল যে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করে থাকি? মানে কোন একটা অ্যাটম আছে, ধরো অ্যাটমের আমরা কোন একটা জিনিস ইলেকট্রনিক কনফিগারেশন করছি, ইলেকট্রনিক কনফিগারেশন যে দেখতে পাচ্ছি যে যে লাস্ট ইলেকট্রনটা এরকম এস অরবিটালে আছে, তো এস অরবিটাল যেই অ্যাটমের লাস্ট ইলেকট্রন এস অরবিটালে আছে সেই অ্যাটমটা এস ব্লক এলিমেন্টস। সিমিলারলি যেই অ্যাটমের লাস্ট ইলেকট্রনটা এফ ব্লকে আছে, এফ অরবিটালে আছে, সেটা এফ ব্লক এলিমেন্টস, ঠিক? এইটা একটা ক্লাসিফিকেশন। আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, এই যে এস ব্লক যেটা আমরা পড়বো, এস ব্লকে আমরা নর্মালি দেখবো যে এস ব্লকটা যখনই পড়বো নর্মালি আমরা গ্রুপ 1 এন্ড 2 এর কথাই বলবো, কারণ আমরা জানি গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এই দুটোই হচ্ছে এস ব্লক এলিমেন্টস, কারণ এদের দুজন ইলেকট্রনস গুলো এস ব্লকে থাকে। আচ্ছা, এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2টা এগুলোকে আমরা বলি মেটাল, নর্মালি মেটাল। এবার সেটা কি মেটাল পরের কথা, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা জেনারেল ক্লাসিফিকেশন দিলি যে কোন গ্রুপকে কি বলে, ঠিক? তো গ্রুপ যে 1 আছে, গ্রুপ 1টাকে আমরা নরমালি বলে থাকি অ্যালকালি মেটাল। এটাকে অ্যালকালি মেটাল কেন বলে সেটা আমরা পরে ফার্দার দেখবো, যখন আমরা এস ব্লক এলিমেন্টস এর ভিতরে ঢুকে যাব, তখন যখন গ্রুপ 1 দেখবো তখন আমরা এগুলো ডিসকাস করব, ঠিক? গ্রুপ 1 হচ্ছে অ্যালকালি মেটাল, গ্রুপ 2টাকে আমরা বলি অ্যালকালি আর্থ মেটাল। এবার একটা সিরিজ শুরু হবে গ্রুপ 3 থেকে মোটামুটি তোমার 12 অবধি, গ্রুপ 3 থেকে 12 অবধি এরা যেটা থাকে এদিকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্টস। এদিকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্টস, ঠিক? আচ্ছা, এরা ট্রানজিশন এলিমেন্টস হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমাদের যে এটা গ্রুপ 13 থেকে গ্রুপ 17 অবধি, এদিকে আমরা এদের মধ্যে অনেক কিছু থাকে, মিক্সচার অফ প্রোডাক্ট থাকে, মিক্সচার অফ প্রোডাক্টসের মধ্যে অনেক কিছু থাকে। যেমন প্রথম যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে মেটালয়েডস পেয়ে থাকি, এখানে মেটালয়েডস কিছু পেয়ে থাকি, কিছু নন মেটাল পেয়ে থাকি, মেটালয়েডস পেয়ে থাকি, কিছু নন মেটালস পেয়ে থাকি। আচ্ছা, আর কি কি পাই? আর হচ্ছে তোমার একটা যেটা ট্রানজিশন এলিমেন্টস এরই নেক্সট স্টেপ, যেমন পোস্ট ট্রানজিশন এলিমেন্টস কিছু পেয়ে থাকি। আচ্ছা, তোমরা জানো গ্রুপ 18টা গ্রুপ
যে 18টা এটাকে আমরা কি বলি? হ্যালোজেন বলি। হ্যালোজেন, এই সরি সরি সরি, হ্যালোজেন ভুল বললাম, নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। আচ্ছা, এই যে গ্রুপ 3 থেকে 17 অব্দি মেটাল, নন মেটালস, মেটালয়েডস বলেছি, এইখানে পার্টিকুলারলি যে গ্রুপ 17টা আছে, পার্টিকুলারলি যে গ্রুপ 70টা, এইখানে অ্যাকচুয়ালি তারা নন মেটালই পড়ে, বাট এদের একটা নাম আছে, তাদের নাম হচ্ছে হ্যালোজেন্স, তাদেরকে আমরা নর্মালি হ্যালোজেন্স বলি। এখানে বলতে যেয়ে মনে পড়ে গেল হ্যালোজেন্স, ঠিক? তাহলে মোটামুটি এখানে সব। আচ্ছা, গ্রুপ 1 গ্রুপ 2 মানে এদের যেটা অ্যাকচুয়াল নেম হচ্ছে 1A, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে 2A। আচ্ছা, গ্রুপ 3 থেকে 12 মানে গ্রুপ 3B থেকে তোমার এখানে 3B থেকে স্টার্ট হচ্ছে 12B অবধি, তাই তো? 12B অবধি, ঠিক? আচ্ছা, গ্রুপ 13 থেকে 17 মানে এটা তোমার টোটালটা হচ্ছে গ্রুপ 1 2, এটা তোমার 3A থেকে তোমার 7A অবধি। আর ইনার্ট গ্যাস এটা যেটা আছে, এটাকে আমরা বলি জিরো গ্রুপ, ঠিক? আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটাকে আমরা ইনার ট্রানজিশন এলিমেন্টস বলে থাকি বা রেয়ার আর্থ মেটালস বলে থাকি, এটাকে আমি অ্যাটমিক নাম্বার হিসেবে, তোমরা দেখেছো পিরিয়ডিক টেবিলের লাস্টে কিছু একটা সিরিজ থাকে, দুটো পরপর তোমার কলাম থাকে, সেইখানে দেখবে একটা থাকে, সেইখানে আমি অ্যাটমিক নাম্বার ওয়াইজ তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাটমিক নাম্বার, প্রথমটা অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 57 থেকে 71, 57 টু 71 দেখবে নিচের দিকে একটা আছে, এইটাকে আমরা কি বলবো? আর একটা তোমার আছে 89 থেকে 89 টু 103। আচ্ছা, এইটাকে আমরা বলবো ল্যান্থানয়েডস, এটাকে আমরা বলবো অ্যাক্টিনয়েডস, অ্যাক্টিনয়েডস। এইগুলো হচ্ছে রেয়ার আর্থ মেটালস, খুব রেয়ারলি পাওয়া যায়। রেয়ার আর্থ মেটাল বলবো না, একদমই বলবো না, রেয়ার আর্থ এলিমেন্ট বলবো, ঠিক? আচ্ছা, আর আমাদের টোটাল পিরিয়ডিক টেবিলে কতগুলো অ্যাটমস আছে, কতগুলো এলিমেন্ট আছে? 118 এলিমেন্টস টোটাল, ঠিক? তাহলে মোটামুটি তোমাদের এইসব জিনিসগুলো তোমরা জানো, তাও আমি একবার ঝালাই করে দিলাম, ঠিক? আচ্ছা, এবার আমরা যেহেতু এস ব্লক এলিমেন্টস করবো, তো এস ব্লকে আমরা ডাইরেক্টলি ঢুকে যাবো, তো এটা আমি ইরেজ করে দিলাম। আচ্ছা, এস ব্লক মানে তোমাদেরকে আমি যেটা বললাম যে যাদের ইলেকট্রন গুলো, যাদের লাস্ট ইলেকট্রন কোন কোথায় থাকবে না, এস ব্লকে, এস 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 অরবিটালে থাকবে। তো নর্মালি যখনই আমরা এস ব্লক এলিমেন্টস কথা বলি, এস ব্লক এলিমেন্টস এর যখনই আমরা কথা বলে থাকি, তখন আমরা শুধুমাত্র দুটো গ্রুপকে চিনি, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। আচ্ছা, এইগুলোকে আমরা এইভাবে বলি, গ্রুপ 1টাকে আমরা 1A বলে থাকি, আর গ্রুপ 2টাকে আমরা এই 2A এরকম বলি, ঠিক? আচ্ছা, নেক্সট তোমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা যখন এস ব্লক এলিমেন্টস গ্রুপ 1 করি, দেখবে হাইড্রোজেন গ্রুপ 1 এর মাথায় লেখা থাকে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন is not a member of গ্রুপ 1। হাইড্রোজেন কিন্তু গ্রুপ 1 এর মেম্বার না, ওকে রাখা হয়েছে মাথায়, যেহেতু হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, তাই জন্য ওকে মাথায় রাখা হয়েছে, বাট ইট ইজ নট আ মেম্বার অফ গ্রুপ 1, ওকে? ঠিক? তাহলে এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হাইড্রোজেন ইজ নট আ মেম্বার অফ গ্রুপ 1। এবার আমরা ঢুকে যাব, তাহলে গ্রুপ 1 এ আছে কি কি, গ্রুপ 1 এ আছে কি কি? তাহলে প্রথম আমরা দেখব গ্রুপ 1, গ্রুপ 1 বা যেটাকে আমরা বলছি 1A, ওকে? গ্রুপ 1 এর ফার্স্ট মেম্বার, যেটাকে আমরা Li দিয়ে লিখি, কি? লিথিয়াম, লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3। আচ্ছা, লিথিয়ামের পর কে থাকে? সোডিয়াম,
অ্যাটমিক নাম্বার 11। আচ্ছা এখানে নিচে অ্যাটমিক নাম্বারটা লিখে দিচ্ছি, অ্যাটমিক নাম্বার 11, ঠিক। সোডিয়ামের পর কে, পটাশিয়াম, অ্যাটমিক নাম্বার 19। তারপর রুবিডিয়াম, আরবি, রুবিডিয়াম, রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার হয়ে যাবে তোমার 37, ঠিক। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার সিজিয়াম, CEASIUM, মেবি এটাই হবে, CEASIUM, সিজিয়াম, ঠিক আছে। এর অ্যাটমিক নাম্বার হয়ে যাবে 55। আর লাস্টে ফ্রান্সিয়াম, ঠিক আছে, লাস্টে ফ্রান্সিয়াম, এর অ্যাটমিক নাম্বার মেবি 87, মেবি, আচ্ছা 87, ওকে। তাহলে এই হলো তোমাদের গ্রুপ 1 এলিমেন্টস। এই গ্রুপ 1 এলিমেন্টস। এবার আমরা দেখব গ্রুপ 2 এলিমেন্টস। এখানে গ্রুপ 1টা লিখে দিচ্ছি, এখানে তোমাদের গ্রুপ 2টা লিখে দিচ্ছি। গ্রুপ 2 বা যেটাকে আমরা বলি 2A। আচ্ছা গ্রুপ 2 এর প্রথম মেম্বার হচ্ছে তোমার বেরিলিয়াম, অ্যাটমিক নাম্বার 4। তারপর ম্যাগনেসিয়াম, অ্যাটমিক নাম্বার 12। নেক্সট ম্যাগনেসিয়াম, তারপর 20 ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম হয়ে গেল। ক্যালসিয়ামের পর স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম, হ্যাঁ ইসা। আচ্ছা অ্যাটমিক নাম্বারটা, আচ্ছা এখানে কত ছিল, 37, 38, এটা এটা দেখেও বলা যাবে না অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তো স্ট্রনসিয়াম, আচ্ছা এখানে টি কেন লিখলাম, সরি, ওকে। স্ট্রনসিয়াম হয়ে গেল। স্ট্রনসিয়ামের পর বেরিয়াম আর রেডিয়াম, বেরিয়াম, দাঁড়া এক মিনিট, রেডিয়াম, এর অ্যাটমিক নাম্বার হয়ে যাবে তোমার 56, এর অ্যাটমিক নাম্বার হয়ে যাবে তোমার 88, ওকে। আচ্ছা এবার যে গ্রুপ 1 এদেরকে বলা হচ্ছে অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটালস, এদেরকে আমরা অ্যালকালি মেটালস বলি। আর এদেরকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটাল। আচ্ছা এবার এই যে অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল কেন বলে সেটা আমরা এর পরে দেখছি, ঠিক আছে, ওকে। তাহলে এগুলো তোমরা নোট করে নিয়ে যাও। এবার নেক্সট যেটা আমরা দেখবো যে অ্যালকালি মেটাল কেন বলে, এই অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল এইগুলোর নামগুলো এলো কোথা থেকে সেগুলো আমরা দেখবো, ঠিক। ওকে তো দেখো গ্রুপ 1, গ্রুপ 1 এদেরকে আমরা বলছি অ্যালকালি মেটালস। প্রথম কথা জানতে হবে এদের প্রপার্টিজ কি কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যালকালি মেটালস কেন বলে। অ্যালকালি মেটালস এদের প্রথম প্রপার্টিজ হচ্ছে যে এরা, দেখতে পাচ্ছ তোরা মেটাল, মেটালের প্রপার্টিজ কি হয়, যে ইলেকট্রন খুব সহজেই ডোনেট করে দেয়, তাহলে টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস, ইলেকট্রনস লুজ করতে এরা টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস, ঠিক আছে। যাদের ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি বেশি তাদের আয়োনাইজেশন এনথালপি বেশি না কম, অবশ্যই কম। লো আয়োনাইজেশন এনথালপি, বা আমি লিখতে পারবো হাই ইলেকট্রন
গেইন এনথালপি, ঠিক। আচ্ছা এইগুলো নেক্সট পয়েন্ট কি হতে পারে, এরা তোমার অক্সিজেনের সাথে মিশে অক্সাইড ফর্মেশন করে, রিঅ্যাক্ট উইথ অক্সিজেন টু ফর্ম অক্সাইড, also react with water, হাইড্রোজেন। আচ্ছা ঠিক আছে, ওয়াটার দিকেই তোমার হাইড্রোজেন দিব, react with water to form hydroxide। এবার সমস্যাটা হচ্ছে এই যে দুটো পয়েন্ট আমি লিখলাম, আচ্ছা এটা শুধু গ্রুপ 1টা নয়, গ্রুপ 2টাও, গ্রুপ 2 এরও সেম কাহিনী, এইগুলো গ্রুপ 1 আর 2 এর সেম, যেটাকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটাল, সরি আচ্ছা এই যে দুটো, এই দুটো দুজনেরই সেম। এবার সমস্যাটা হচ্ছে প্রথমে বলছি গ্রুপ 1 নরমালি এই যে অ্যালকালি মানে কি, অ্যালকালাইন মানে বেসিক, ঠিক আছে। এরা যে অক্সাইড বা হাইড্রোক্সাইডটা ফর্ম করে খুবই বেসিক, ফর্মস বেসিক অক্সাইডস, তাই জন্য এদের নাম পড়েছে ফর্ম বেসিক অক্সাইডস। বেসিক অক্সাইডস এরা ফর্ম করে, তাই জন্য এদের নাম পড়েছে অ্যালকালি। যেহেতু লুজ ইলেকট্রন টেন্ডেন্সি আছে তাই জন্য মেটাল। তো অ্যালকালি মেটালসটা তো বোঝা গেল, কিন্তু গ্রুপ 1 2 এর একই ব্যাপার, এরাও তো তোমার অ্যালকালাইন নয়, কিন্তু এদের অ্যালকালাইন হওয়া সত্ত্বেও এদের অ্যালকালি যে আর্থ কথাটা এলো করতে, সেটা আমরা দেখবো। গ্রুপ 2 এর ক্ষেত্রে আর্থ কথাটা এসেছে, এদের যে অক্সাইডস গুলো হয়, এদের যে মেটালিক অক্সাইডস গুলো হয়, এদের যে মেটালিক অক্সাইডস যেগুলো ফর্ম করে, এই মেটালিক অক্সাইডস গুলো জেনারেলি আমরা আর্থ ক্রাস্টে ওর হিসাবে পেয়ে থাকি। নরমালি কোথা থেকে পেয়ে থাকি, আর্থ ক্রাস্টে যে র ম্যাটেরিয়ালস গুলো হয়, যেগুলো তুলে আমরা রিফাইন করি, ঠিক আছে, সেই রিফাইনিং ক্ষেত্রে যেগুলো মেইনলি আমরা মেটালিক অক্সাইড পাই, সেইখানে আমরা দেখতে পারি নরমালি গ্রুপ 2 এলিমেন্টস গুলো আমরা পেয়ে থাকি, যেগুলো অক্সাইড হিসেবে পেয়ে থাকি। তো মেটালিক অক্সাইড এর ক্ষেত্রে থাকে আর্থ ক্রাস্টে থাকে, আর্থ ক্রাস্টে থাকে মেটালিক অক্সাইড হয়, তাই জন্য ম্যাক্সিমাম গ্রুপ 2 এলিমেন্টস গুলোকেই আমরা আর্থ ক্রাস্টে পাই অক্সাইড হিসেবে, তাই জন্য এদের নাম আলাদা করে আমরা দিয়েছি অ্যালকালাইন আর্থ মেটাল। নাহলে অ্যাকচুয়ালি দুজনেই মেটাল, দুজনেই অ্যালকালাইন, এরও অ্যালকালি মেটাল, এরও অ্যালকালাইন মেটাল, কিন্তু বাট এটা অ্যালকালাইন আর্থ মেটাল, কারণ এইগুলো নরমালি অক্সাইডস গুলো, এর অক্সাইডস গুলো আমরা আর্থের ক্রাস্ট থেকে পাই, আর এর অক্সাইড গুলো নরমালি বেসিক ফর্ম করে, তাই জন্য এদিকে নরমাল বলে দিই, ঠিক আছে। তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হলো, ওকে। এবার আমি বলে থাকি এগুলোর মধ্যে রেয়ার কে কে আছে, আর এমন কে কে আছে যেগুলোকে আমরা নরমালি পেয়ে থাকি। গ্রুপ 1 এতে আচ্ছা সোডিয়ামকে তোমরা অনেক চেনো, পটাশিয়ামকেও অনেক চেনো, তাহলে এই দুজনকে আমরা বলবো অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট, মানে এগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু সমস্যা হয়ে যায় লিথিয়াম, এইটা রুবিডিয়াম, এইটা সিজিয়াম, এইটা, এগুলো আমরা খুব একটা বেশি পেয়ে থাকি না, এগুলো হচ্ছে লোয়ার, মানে সরি এগুলো হচ্ছে কি বলবো, লোয়ার অ্যাবান্ডেন্ট বলবো, ঠিক আছে, লোয়ার বলে দিচ্ছি যখন, লোয়ার অ্যাবান্ডেন্ট লিখে দিই, মানে খুব একটা বেশি পাওয়া যায় না, ঠিক আছে। এইগুলো হচ্ছে লোয়ার অ্যাবান্ডেন্ট। আচ্ছা এবারে এই ফ্রান্সিয়ামটার কি খবর, এইটাকে আমরা যে বলে থাকি রেডিও অ্যাক্টিভ মেটাল, এটাকে আমরা বলে থাকি রেডিও অ্যাক্টিভ মেটাল। আচ্ছা এবার রেডিও অ্যাক্টিভ মেটাল কাকে বলে, আমরা ফিজিক্সে নরমালি হয়তো পড়েছো, কিন্তু পড়েইছো যখন ক্লাস 10 এ ছিলে, লাস্টে ফিজিক্সের লাস্ট চ্যাপ্টারে মেবি পড়েছো। রেডিও অ্যাক্টিভ মেটাল তারা হয় যাদের নিউক্লিয়াসে গন্ডগোল থাকে, তাই তো। রেডিও অ্যাক্টিভ কারা হয়, যাদের নিউক্লিয়াসে নিউট্রনস বেশি থাকে, ও লিমিটের একটা বেশি থেকে যায় নিউট্রনস, যখন নিউট্রনস গুলো তোমার প্রোটনের থেকে একটা লিমিটে বেশি হয়ে যায়, তখন কি একটা অ্যাটম অ্যাবনর্মাল ফিল করে, যখনই একটা অ্যাটম অ্যাবনর্মাল ফিল করে সেগুলো আলফা বিটা গামা করে আলাদা আলাদা রেজ করে হয়, তো সেইগুলোকে আমরা রেডিও অ্যাক্টিভ বলি। তো সেম ব্যাপারে ফ্রান্সিয়ামে যদি তুমি মাস ইস্যু প্রোটন রেশিও দেখো, তখন তুমি দেখতে পাবে প্রোটন থেকে নিউট্রনসের সংখ্যা বেশি, মানে নিউক্লিয়নস গুলো যেখানে আছে খুবই মানে একটু সমস্যাকর অবস্থায় আছে,
যার কারণে ফ্রান্সিয়ামটা একটু রেডিও অ্যাক্টিভ মেটাল। তাই জন্য আমরা হোল চ্যাপ্টারে ফ্রান্সিয়ামকে নিয়ে একটু কমই কথা বলবো, কারণ এরা যেরকম বিহেভ করবে না ফ্রান্সিয়াম এরকম বিহেভই করে না, একটু আলাদা টাইপের মেটাল, ওই জন্য ফ্রান্সিয়ামকে নিয়ে আমরা একটু কম কথা বলবো। আমরা মেনলি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই কটা নিয়েই কথা বলবো গ্রুপ 1 এর ক্ষেত্রে। আচ্ছা, এবার গ্রুপ 2 এর কি খবর? গ্রুপ 2 এ আমরা ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম তো দেখে থাকি। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বলতে তোমরা যখন ওয়াটারের হার্ডনেস ক্লিন করেছিলে তখনই দেখেছিলে, হাইড্রোজেন চ্যাপ্টার পড়েছিলাম না এর আগে, তো সেখানেই দেখেছিলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তো আমাদের নিচে বহুত আছে, বহুত আছে। তো এইগুলো হচ্ছে মানে অ্যাবান্ডেন্ট, এগুলো অ্যাবান্ডেন্ট, এগুলো আমরা অ্যাবান্ডেন্ট বলতে পারি। আচ্ছা, কোনটা অ্যাবান্ডেন্ট নয়? এইগুলো আমরা লোয়ার অ্যাবান্ডেন্ট, এগুলো আমরা খুব একটা বেশি পাই না, লোয়ার অ্যাবান্ডেন্ট, এটাও লোয়ার। ঠিক, এগুলো আমরা খুব এধা করে পেয়ে থাকি না। ঠিক, তাহলে আজকে আমরা কি কি বললাম? আজকে আমরা বললাম মেনলি গ্রুপ 1 গ্রুপ 2 কে কে আছে না আছে, কে কে মেম্বার আছে না আছে, যে মেম্বারদের মধ্যে কি কি টেন্ডেন্সি আছে না আছে, এগুলো সব আমরা দেখবা। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই গ্রুপেতে কেউ কেউ কি এমন থাকে না, একটা ফ্যামিলিতে এক একটা মেম্বার থাকে, ফ্যামিলি সব একটাই ফ্যামিলি, কিন্তু এক একটা ফ্যামিলি এক একটা মেম্বার থাকে না যে একটু অ্যাবনর্মাল বিহেভ করে, তো এদের মধ্যে কেউ না কেউ আছে অ্যাবনর্মাল বিহেভ করে। তাদের অ্যাবনর্মাল বিহেভিয়ার কারণটা কি? পুরো গ্রুপের মধ্যে কে কেউ মানে ওই অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো আমরা দেখবো সবকিছু। পিরিয়ডিক ট্রেন্ড গুলো দেখবো গ্রুপ 1 গ্রুপ 2, এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো এই ভিডিওতে আজকের মতন এইটুকুই, তোমরা সব ভালো করে এটা পড়বে। থ্যাংক ইউ। এস ব্লক এলিমেন্টস এর আগের ভিডিওতে আমরা যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টস এর মধ্যে কে কে আছে, ফ্যামিলি মেম্বার কে কে আছে। মেইনলি আজকে আমরা একদম ডাইরেক্ট টপিকে ঢুকবো বলতে করবোটা কি আজকে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি লাস্টে বলেছিলাম যে ফ্যামিলিতে কোনো না কোনো মেম্বার থাকে যারা একটু অ্যাবনর্মাল বিহেভ করে, তো আজকে আমরা ওইটাই দেখবো। তো এই যে গ্রুপ 1 গ্রুপ 2 তাদের মধ্যে কেউ না কেউ আছে যারা একটা অ্যাবনর্মাল বিহেভ করে, মানে বাকি যে এলিমেন্টস আছে বাকি এলিমেন্টস এর থেকে একটু আলাদা টাইপের বিহেভ করে। তো তারা কারা? তো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যানোমালাস বিহেভিয়ার অফ period 2 elements। আচ্ছা, অ্যানোমালাস বিহেভিয়ার পিরিয়ড 2 এলিমেন্টস। আচ্ছা, প্রথম কথা পিরিয়ড 2 তে আমরা থাকি কে কে? পিরিয়ড 2 তে কে কে আছে? লিথিয়াম আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আচ্ছা, নিয়নটা তো নোবেল গ্যাস, তা লিখে দিলাম যাব। আচ্ছা, জানো লিথিয়ামটা আমাদের গ্রুপ 1, বেরিলিয়ামটা আমাদের গ্রুপ 2, ঠিক আছে। আচ্ছা, যদি গ্রুপের কথা বলি তো এটা গ্রুপ হচ্ছে 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18। আর যদি নরমাল কথা বলি এটা 1A, এটা 2A, এটা 3A, এটা 4A, এটা 5A, এটা 6A, এটা 7A, আর এটা 0। হ্যাঁ, নরমালি আমরা জানি। তো সমস্যাটা হচ্ছে এই গ্রুপ মেম্বার গুলো বাকিদের থেকে অ্যানোমালাস বিহেভিয়ার করে থাকে, মানে ফ্যামিলি মেম্বার থেকে আলাদা। আচ্ছা, এর ফ্যামিলি বলতে আমরা যেহেতু গ্রুপ 1 গ্রুপ 2 বলছি, তো আমরা নরমালি এদের ফ্যামিলির কথাই বলবো। তাও আমি লিখে দিলাম যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার গুলি এরকম করে থাকে। তো এই ফ্যামিলিতে আর কে কে আছে? গ্রুপ 1 এ কে কে আছে আমি আগের দিন বলেছিলাম। গ্রুপ 1 এ লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, তারপর তোমার সিজিয়াম আছে, আর হচ্ছে ফ্রান্সিয়াম আছে, তাই তো? ঠিক। আচ্ছা, নেক্সট এইগুলোতে কে কে আছে? এইগুলো তো ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম হয়ে গেল, ক্যালসিয়াম হয়ে গেল, তারপর তোমার হচ্ছে স্ট্রনসিয়াম হয়ে গেল, এস আর তারপর তোমার বেরিয়াম হয়ে গেল, আর রেডিয়াম হয়ে গেল। ওকে, ঠিক। ওকে, তো এইগুলো আছে। তো আমি বলতে চাইছি গ্রুপ 1 আর 2 এর মধ্যে এই যে লিথিয়াম আর বেরিলিয়াম আছে, তুমি ধরো না গ্রুপ 1 এ এরা সবাই আছে, গ্রুপ 1 এরা সবাই আছে। তো গ্রুপ 1 এ সবাই আছে যখন, এদের কাজ কি হবে? সবাই মিলে একই টাইপের বিহেভ করা, এর কথা বাদ দাও, কারণ এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। গ্রুপ 1 এ আছে ঠিকই, কিন্তু রেডিও অ্যাক্টিভিটির জন্য এইগুলো এর তো সবার থেকে আলাদা বিহেভ করে, এর কথা বাদ দাও। কিন্তু এই 5 জনকে তো একই বিহেভ করা উচিত ছিল, কিন্তু এই 5 জনের মধ্যেও এই যে লিথিয়ামটা আছে, লিথিয়ামটা একটু আলাদা টাইপের বিহেভ করে থাকে, আর এখানে এই 6 জনের মধ্যে বেরিলিয়ামটা একটু আলাদা বিহেভ করে থাকে। এবার হচ্ছে এই আলাদা বিহেভটা এদের কেন হয়, তার কিছু কিছু কারণ আছে। তাহলে রিজনস যদি তোমাদের পরীক্ষায় আসে
তো তোমরা কি কি রিজনস লিখবে আমি একদম শর্ট পয়েন্টে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে তোমরা বুঝতে পারছো সব থেকে স্মল সাইজ এদের দুজনের, কারণ আস্তে আস্তে নিচের দিকে সব সাইজ বাড়ে, যেটা আমরা পরে একটু পরেই করবো। তো লিথিয়াম বেরিলিয়াম সাইজ সব থেকে কম। তো পিরিয়ড 2 এলিমেন্টস যারা আছে তাদের সাইজ সব থেকে কম হয়। তো দে হ্যাভ স্মল সাইজ, ঠিক আছে। তাদের সাইজটা স্মল, সাইজ যখন স্মল তাদের ইলেকট্রোনেগেটিভিটি হাই থাকে, হাই ইলেকট্রোনেগেটিভিটি বাকিদের থেকে। হাই হাই ইলেকট্রোনেগেটিভ, হাই ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়ালটাও হাই হবে। সরি, হাই আয়নাইজেশন পোটেনশিয়াল না, আয়নাইজ, হ্যাঁ, এই যদি আয়নাইজেশন পোটেনশিয়াল তো ইয়ে হচ্ছে, তাহলে হাই আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়ালটা হাই। আচ্ছা, আর এদের কাছে এটা একটা পয়েন্ট, অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিট, ঠিক। তাহলে এই কটা রিজন তোমাদেরকে লিখবে যদি তোমাদের এক্সামে আসে, যে ওয়াই পিরিয়ড 2 এলিমেন্টস বা গ্রুপ 1 গ্রুপ 2 তে লিথিয়াম আর বেরিলিয়াম কেন একটু অ্যানোমালাস বিহেভিয়ার করে থাকে। তো রিজনস হচ্ছে তারা সবথেকে স্মল হয়, এদের সবার মধ্যে লিথিয়াম স্মল, এদের সবার মধ্যে বেরিলিয়াম স্মল, এদের সবার মধ্যে লিথিয়াম সবথেকে হাই, এদের সবথেকে লিথিয়াম বেরিলিয়াম সবথেকে হাই। কি হাই? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, কোঅর্ডিনেশন পোটেনশিয়াল। তুমি মেটালিক ক্যারেক্টার বলো না, মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার সব থেকে হাই, নন মেটালিক ক্যারেক্টার, কারণ মেটালিক ক্যারেক্টার ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে, ঠিক। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। তাহলে তোমাদের এই পয়েন্টটা গেল, এই রিজনস গুলো তোমাদের মনে থাকবে। নেক্সট আমরা দেখবো ফিজিক্যাল প্রপার্টিজ অফ দিস গ্রুপ 1 এলিমেন্টস, আর যেটাকে আমরা পিরিয়ডিক ট্রেন্ডও বলবো। আমরা অ্যাকচুয়ালি দেখবো পিরিয়ডিক ট্রেন্ড, অ্যাকচুয়ালি আমরা দেখবো কি পিরিয়ডিক ট্রেন্ড। Group 1 and 2 elements, আচ্ছা। তাহলে প্রথমে আমরা একটু গ্রুপ 1 আর গ্রুপ 2 টা লিখে নিই। গ্রুপ 1 এখানে লিখে দিই, এখানে লিখে দিই গ্রুপ 2। আচ্ছা, এক কাজ করি, দুজনেই তো একই, তো একটু দূরে দূরে লিখি। গ্রুপ 1, গ্রুপ 2, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, এদিক হয়ে যাবে স্ক্যান্ডিয়াম, সিজিয়াম। আচ্ছা, সরি 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 সরি, এসসি কি লিখলাম, সিএস। এদিকে হয়ে যাবে বেরিয়াম, ফ্রান্সিয়াম, আর এদিকে হয়ে যাবে তোমার কি জানা ছিল, রেডিয়াম, ঠিক আছে। ওকে, এবার প্রথম পয়েন্ট আজকে মেটালিক ক্যারেক্টার, যেহেতু মেটাল তাই জন্য মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার, আর যেহেতু গ্রুপ 1 গ্রুপ 2 কথা বলছি, আমরা শুধু ডাউন দা গ্রুপের কথা বলবো। শুধু আমরা কিসের কথা বলবো? ডাউন দা গ্রুপের, কারণ অ্যাক্রস দা পিরিয়ডে তো যাচ্ছি না, ডাউন দি গ্রুপ, যেহেতু আমরা গ্রুপের কথা বলছি। আচ্ছা, মেটালিক ক্যারেক্টার ডাউন দা গ্রুপ বাড়ে না কমে, কি করে বুঝবো? তো ডাউন দা গ্রুপ আসছি। আচ্ছা, মেটালিক ক্যারেক্টার আগে দুটো জিনিস শিখিয়ে দিই, তাহলে মেটালিক ক্যারেক্টারটাও সুবিধা হবে, যেটার নাম হচ্ছে অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই। আমি পিরিয়ডিক প্রপার্টিজ করেছিলাম, সেখানেও করেছিলাম, তোমরা ভিডিও আগের যে ভিডিও আমি করেছি সেটা দেখতে পারো, আর এখান থেকেও তোমরা আমি আরেকবার রিভাইজ করে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক
রেডিয়াই। আচ্ছা, অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই এটা বাড়ে না কম? দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যত তোমার আস্তে আস্তে অ্যাটমিক নাম্বার বাড়ছে, এটা তোমার হয়ে যাবে 3, এটা হয়ে যাবে তোমার 11, এটা হয়ে তোমার 19, এখানে 37, এখানে তোমার 55, এখানে 87 মেবি, ঠিক হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে তোমার কি হয়ে গেল, এটা তোমার 4, 12, 20, 38, 55, 88। তো তোমরা একটা জিনিস ভালো করে যদি লক্ষ্য করো তো জানতে পারবে, এদের যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে এটা এটা তোমার 1:2s1, এটা তোমার 3s1, এটা 4s1, 5s1, 6s1, 7s1 এরকমই পাবে। তাহলে দেখো লাস্ট অরবিটালে একটা করে ইলেকট্রন আছে প্রথম কথা, বাট একটা করে অরবিটাল বেড়ে যাচ্ছে। k11 যদি করো তাহলে একটা করে টোটাল অরবিটালই বেড়ে যাচ্ছে। তাহলে একটা করে যখন অরবিটাল বেড়ে যায়, একটা যদি কোনো অরবিটাল বেড়ে যায় তাহলে অ্যাটমিক রেডিয়াটা বাড়ে না কমে? যদি অরবিটাল বেড়ে যায় তাহলে অ্যাটমিক রেডিয়াটা বাড়ে। তো তাই জন্য ডাউন দ্য গ্রুপে কি হবে, আমার অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াটা আমার ইনক্রিজ করবে। তাহলে ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ লিখছি না, কারণ এখানে আমি ডাউন দ্য গ্রুপই দেখাচ্ছি, ঠিক আছে। মেটালিক ক্যারেক্টার, দেখো মেটালিক ক্যারেক্টার যখন আমি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে যদি কোনো একটা জিনিসের তোমার রেডিয়াস বেড়ে গেল, তুমি ভিতরে একটা নিউক্লিয়াস হয়ে আছো, রিলেটিভ নিউক্লিয়াস আর সময় তো কনস্ট্যান্ট আছে, তো তুমি ভিতরে বসে আছো, তো তুমি দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা অ্যাটম আছে, ধরো আমার একটাই অরবিট, তো আমার কাছে একটা অ্যাটম আছে, অ্যাটম বলছি ইলেকট্রন আছে, আমি চুপ করে বসে থাকবি, কাগজ যেতে দেবো না, ঠিক আছে, মানে ছাড়তেই চাইছি না আমার। তবে দেখো দুটো অরবিট হয়ে গেল, আমি দেখতে যাই ওখানে থাক, আমি আছি এখানে, আমি দেখছি 3টে অরবিট হয়ে গেল, আমি এখনো বলছি হ্যাঁ, কিন্তু আমার ইন্টেন্সিটি কিন্তু কমে যাচ্ছে, আমি অতটা দূরে ওকে অতটা টেনে ধরে রাখতে পারছি না, কারণ আমার নিউক্লিয়ার চার্জ তো মোটামুটি কনস্ট্যান্ট রয়ে আছে আমার অরবিটের তুলনায়। আমার যত অরবিট বাড়ছে আমার নিউক্লিয়ার চার্জ বাড়ছে, কিন্তু যদি আমি তোমাকে বলি রিলেটিভ নিউক্লিয়ার চার্জ, সেটা তোমার মোটামুটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, কারণ অরবিটও বাড়ছে আর দিকে নিউক্লিয়ার চার্জও বাড়ছে, প্রোটন বাড়ছে মানে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, প্রথম কথা একদম টু বি ভেরি ক্লিয়ার, প্রোটন বাড়ছে মানে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, কিন্তু যখন প্রোটনের সাথে তোমার অরবিটও বেড়ে যাচ্ছে তখন তো নিউক্লিয়ার চার্জ, রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে আমার অরবিট, এবার আমার যদি রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা কনস্ট্যান্ট থাকে, এবার যদি সবার যদি রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা কনস্ট্যান্ট থাকে, তো এর কাছে কটা অরবিট আছে, এর কাছে একটা দুটো অরবিট আছে, এর কাছে 3টে অরবিট আছে, 4টে অরবিট আছে, 5টা আছে, 6টা আছে, 7টা আছে, ঠিক আছে। তো যতক্ষণ অরবিট বেড়ে যাচ্ছে তখন লাস্ট ইলেকট্রনটাকে কন্ট্রোল করে রাখা মুশকিল হয়ে যাবে, কারণ আমি যদি আমার কাছে একটা অরবিট থাকে আমি একে বলতে হবে দাবড়ে একদম বলে দেবো একদম যাবে না। ধরো আমার কাছে অরবিট অনেক হয়ে গেছে, 5টা অরবিট আছে, 5টা অরবিট দূরে আমি একটা ইলেকট্রনকে দেখতে পাচ্ছি, আমি বলছি ওই যাবি না রে, ও তোমার কথা শুনবে, ও ইজিলি বেরিয়ে যেতে পারবে। মানে কথার কথা এটা, যত তোমার এরিয়াটা বেড়ে যাবে, তত তোমার লেন্থ মানে তোমার ডিস্টেন্সটা বেড়ে যাবে, তত তোমার মানে টেনে ধরে রাখার ক্ষমতা কমে যাবে, লং ডিস্টেন্স হলে টেনে ধরার ক্ষমতা কমে যায়, ঠিক ঠিক সেরকমই এখানে লং ডিস্টেন্স হলে যখন টেনে ধরার ক্ষমতা কমে যাবে, তো লাস্টে যে ইলেকট্রনটা আছে সেটা খুব ইজিলি বেরিয়ে চলে যেতে পারবে। তো লাস্টে যখন ইলেকট্রনটা খুব ইজিলি বেরিয়ে চলে যেতে পারবে, তো মেটালিক ক্যারেক্টার কাকে বলে? মেটালিক ক্যারেক্টার বলে কাকে? মেটালিক ক্যারেক্টার তাকে বলে যারা ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি হয়, যারা ইলেকট্রন লুজ করে নিজেরা অক্সিডাইজ হয়ে যায়, কাউকে রিডিউস করে দেয়। মেটাল আর গুড রিডিউসিং এজেন্ট, ওকে, কারণ নিজেরা অক্সিডাইজ হয়ে যাওয়ার ক্যাপাসিটি রাখে। তো মেটালিক ক্যারেক্টার তাই জন্য যখন আমি আপ থেকে ডাউনে আসছি তখন আমার ইনক্রিজ করছে, ইনক্রিজেস, ঠিক আছে। মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস হলো। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? আমার ইলেকট্রন চাই, আমার ইলেকট্রন চাই, আমার ইলেকট্রন চাই। ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রন অ্যাফিনিটি অনেকটা একই টাইপের জিনিস, আমার ইলেকট্রন চাই। এই ইলেকট্রনের প্রতি চাওয়া বা ইলেকট্রনের প্রতি ভালোবাসা, সেটাই হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি। যার বেশি ইলেকট্রনের প্রতি চাওয়া পাওয়া তার ইলেকট্রন। তুমি যদি এদেরকে বলে তোর ইলেকট্রন চাই, আমার কাছে একটা ইলেকট্রন পড়েছে তুই নিয়ে যা, তো ছেড়ে দে মা, কিনে আছে, এই ইলেকট্রন পড়ে আছে, এই ইলেকট্রন ছেড়ে দিতে গেছে, তুমি আগে ইলেকট্রন নিতে চাইছো, এ যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হয় অনেক এনার্জি দিতে হবে, তবে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, বোঝা গেল? অনেক এনার্জি দিলে তবে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, মানে এদের তো ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি। তো ইলেকট্রন নেগেটিভিটি কি হয়, এমনি লো হয় এদের, যেহেতু গ্রুপ 1 গ্রুপটা এদের এমনি লো, মানে অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রন নেগেটিভিটি আমার ইনক্রিজ করে, তাই না? কিন্তু তুমি ডাউন দ্য গ্রুপের কথা বলছো, ডাউন দ্য গ্রুপে কি সাইজ বাড়ছে। তো লিথিয়াম যদি একটা তার ইলেকট্রন লাস্ট অরবিটে আছে, তার দেখছে যেতে দেবো না, এখন যখন আমি সিজিএমে এলাম তখন দেখছি অনেক মানে 6টা অরবিট হয়ে গেছে, যাস না পালিয়েছে। তো এর পক্ষে ইলেকট্রন ছেড়ে দেওয়া বেশি ইজি হবে না, এর পক্ষে ইলেকট্রন ছেড়ে দেওয়া বেশি হবে।
তো ইলেকট্রন ছেড়ে দেওয়া যার পক্ষে বেশি ভালো হবে, নিশ্চয়ই তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে না কম হবে? যার পক্ষে ইলেকট্রন ছেড়ে দেওয়া বেশি পসিবল, এ তো ইলেকট্রনটা ধরে রেখেছে। ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রন ধরে রাখার ক্যাপাসিটি, ইলেকট্রনটা আমার চাই, ইলেকট্রন চাইছি আমি। এই যত নিচে যাচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাসিটি বাড়ছে। একটা ইলেকট্রন ধরে রাখার ক্যাপাসিটি জিজ্ঞাসা করছে, এর ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাসিটি বাড়ছে। তো যত আমি আপ থেকে ডাউন আসছি ইলেকট্রোনেগেটিভিটি আমার কমবে, ঠিক আছে, কারণ এদের ছেড়ে দেওয়ার ক্যাপাসিটি বাড়ছে, ধরে রাখার ক্যাপাসিটি কমছে। তো ধরে রাখার ক্যাপাসিটি যদি কমে থাকে, লিথিয়ামটা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপর এগুলো সব। বোঝা গেল? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ ডিক্রিজ। ওকে, ইলেকট্রোনেগেটিভিটি যা হবে ইলেকট্রন অ্যাফিনিটিও তাই হবে, এটা আমি আর লিখছি না, একই টাইপের জিনিস ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, নেক্সট আমার হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি বোঝার আগে তোমাকে জানতে হবে ইলেকট্রন গেইন এনথালপি হয়টা কি, তাই তো? এটা ট্রেন্ডটা বোঝার আগে তোমাকে জানতে হবে ইলেকট্রন গেইন এনথালপি হয় কি। ইলেকট্রন গেইন এনথালপি মানে হচ্ছে, ধরো তোমার একটা ইলেকট্রন চাই, তোমার একটা ইলেকট্রন চাই, একটা ইলেকট্রন গেইন করবে। তো ইলেকট্রন গেইন করতে তোমাকে একটা এনার্জি দিতে হবে। একটা ইলেকট্রন তোমার চাই, তোমার ধরো তুমি একটা এনার্জি নিজের মধ্যে আনলে, বিরাট এনার্জি আনলে, তবে যে তোমার একটা ইলেকট্রন গেইন করতে হচ্ছে। একটা ইলেকট্রন গেইন করার জন্য মিনিমাম যে এনার্জিটা রিকোয়ার্ড হয় সেটাই তার ইলেকট্রন গেইন এনথালপি। এবার তুমি আমাকে বলো, যত আমি আপ থেকে ডাউনে আসছি এর একটা ইলেকট্রন গেইন এনথালপি আছে, এরও আছে। এবার এ হচ্ছে ইলেকট্রন ছাড়তে কম চায়, একটু বেশি চায়, আর তার বেশি এরা বেশি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে, তাহলে ইলেকট্রন ধরে রাখার ক্যাপাসিটি কমছে। তো যা যেখান থেকে নিচের দিকে নামতে ইলেকট্রন ধরে রাখার ক্যাপাসিটি কমছে, মানে এর কাছ থেকে যদি একটা ইলেকট্রন কাটতে হয় আমাকে বেশি এনার্জি পুশ করতে হবে, না এর কাছ থেকে একটা ইলেকট্রন কাটতে গেলে আমাকে বেশি এনার্জি পুশ করতে হবে? অবশ্যই একে এ তো বেশি ধরে রেখেছে টেনে, এর থেকে তো বেশি ধরে রেখেছে। তাহলে এর কাছ থেকে যদি আমাকে দু টাকা, ধরো তোমার একটা বন্ধু আছে, দুটো বন্ধু, একটা বন্ধু বিরাট গিফট হার গিফট, ঠিক আছে, তোমার বলে 10 টাকা দেন আমার খুব লাগবে, ঠিক আছে, দিতে যায় না গিফটে, দিতে যায়। তা তো আর একটা বন্ধু আছে যে একদম দিলদার মানুষ, হ্যাঁ নিবি নিয়ে যা, কোনো ব্যাপার নাই ভাই, হ্যাঁ ভাই পরে একদম চিল ব্রো এরকম টাইপের, ঠিক আছে, ভাই 10 টাকা দেন, হ্যাঁ ভাই টেন্ডেন্সি আছে, তো এ তো তোমাকে দেবে। তো ওকে তোমাকে চাইতে, যে তোমার দেওয়ার টেন্ডেন্সি আছে তার কাছ থেকে যদি তুমি ইলেকট্রন নাও, তোমার বেশি এনার্জি খরচা হবে? খরচা হবে না নিশ্চয়ই? এর কাছে বেশি এনার্জি খরচা হবে, অবশ্যই হবে। এর কাছে তুমি টানবে কি করে? টান, ভাই নাই ছেড়ে, এরকম করবে। তো যা যা টেন্ডেন্সি বেশি ইলেকট্রন দেওয়ার, তার এনার্জি কম। তাই জন্য যখন আমি আপ থেকে ডাউনে আসবো ইলেকট্রন গেইন এনথালপি আমার ডাউন হবে, মানে কমবে, ঠিক আছে, বোঝাতে হবে? ওকে, তাহলে ডিক্রিজেস। আচ্ছা, নেক্সট অ্যাটমিক সাইজ হয়ে গেছে, মেটালিক ক্যারেক্টার হয়েছে, ইলেকট্রন নেগেটিভিটি হয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি হয়েছে, ইলেকট্রন গেইন এনথালপিও হয়ে গেছে। আচ্ছা, আয়োনাইজেশন এনথালপি, আচ্ছা এই সেম আয়োনাইজেশন এনথালপি মানে ওই একই জিনিস, তাহলে এটাও আমি একসাথে লিখে দেব, আয়োনাইজেশন এনথালপি, এটাও একই টাইপেরই জিনিস, ওই জন্য আমি একটা পয়েন্টে লিখে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে তোমার হাইড্রেশন। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার হাইড্রেশন এনথালপি। প্রথম কথা, হাইড্রেশন এনথালপি মানে কি? ধরো এই মেটাল গুলো আছে, এই মেটাল গুলোর সাথে তুমি কিছু মিক্স করছো, ধরো তুমি কিছু ডিজলভ করছো, এদের সাথে কিছু একটা মিক্স করে তুমি ডিজলভ করছো। তো যে কোনো একটা সাবস্টেন্স 1 মোল এদের সাথে ডিজলভ করতে যে এনার্জিটা রিলিজ হবে, কারণ যখনই কোনো একটা জিনিস ডিজলভ হবে তখন বন্ড গড়বে, তাই না? কোনো জিনিস যদি তোমার ডিজলভ হয়, ডিজলভ হওয়া মানে কি? একটা বন্ড ফর্মেশন হলো, মানে ডিজলভ হয়ে গেল, বন্ড ফর্মেশন হলো। বন্ড ভাঙবে কখন? যখন তারা আনডিজলভ হয়ে যায়, তখন তারা বন্ড গড়বে না ভাঙবে না আলাদা কথা, কিন্তু যদি ডিজলভ হয়ে যায় তার মানে বন্ড তৈরি হলো, তাই না? তো যখন বন্ড তৈরি হয় তখন এনার্জি রিলিজ হয়, যখন বন্ড ভেঙে যায় তখন এনার্জি গেইন হয়। বন্ড ভাঙতে এনার্জি লাগে। তোমার ধরো একটা বন্ধুর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে, যতদিন একটা থার্ড পার্সন আছে তোমাদের মধ্যে কেউ ভাঙতে পারবে না, তো থার্ড পার্সনটাকে এনার্জি তো পুশ করতে হবে তোমাদের মধ্যে, তাই না? তো ও এনার্জি দিলে তবে তো তোমরা ভাঙবে, না কি করে ভাঙবে? আর এনার্জি
আর ধরো তোমার মধ্যে বন্ড গড়লো তুমি তখন এনার্জি বাবা, ধরো তুমি বিরাট জল তেষ্টা পেয়েছো, বিরাট জল, তোমার আর জলের মধ্যে বন্ডিং, তুমি জলটাকে খেতে পেলেই তোমার মধ্যে বন্ডিং হয়ে যাবে, তোমার আর জলের মধ্যে বন্ডিং হয়েছে, জল চাই জল চাই, জল বলছে আমাকে চাই আমাকে চাই, তুমি জলটা খেয়ে নিলে কি শান্তি, এনার্জি তোমার রিলিজ হলো, রিলিফ পেলে। তো যখন বন্ড গড়ে তখন এনার্জি রিলিজ হয়, যখন বন্ড ভাঙে তখন এনার্জি গেন হয়, মানে এনার্জি গেন হয়ে বন্ড ভাঙে, আর বন্ড হয়ে এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে হাইড্রেশন এনথালপিতে আমরা কি দিচ্ছি, যখন একটা জিনিস ডিজলভ হচ্ছে, তো যখনই কোনো একটা ডিজলভ হবে, যখন এনার্জি একটা রিলিজ হবে, তো একে তো এই হাইড্রেশন এনথালপি যেটা আছে এর ভ্যালুটা কি হয়, নেগেটিভ হয়। প্রথম কথা, এর ভ্যালুটা নেগেটিভ হয়, নেগেটিভ ভ্যালুতে হয়। তাই জন্য যখন আমি আপ থেকে ডাউনে আসবো, তখন এইটাও আমার হাইড্রেশন এনথালপিটাও তোমার একে বেশি এনার্জি লাগবে না, একে বেশি এনার্জি লাগবে। ধরো এর সাথে তুমি কিছু ডিজলভ করছো, এর সাথে কিছু, এর তো ইলেকট্রন গুলো চেপে ধরে বসে আছে, না যেতে দেবো না, যেতে দেবো না, এটা হচ্ছে হ্যাঁ নিজে নিজে নিজে, কোনো চাপ নাই। ঠিক আছে, এর সাথে বেশি ভালো ডিজলভ হবে, এর সাথে কম ভালো, এইখানে আমার হাইড্রেশন এনার্জি কম লাগবে, এখানে আমার হাইড্রেশন এনার্জি বেশি লাগবে, তাই জন্য হাইড্রেশন এনথালপিটা এখানে কম লাগবে, এখানে বেশি লাগবে, তাই জন্য এটাও ডিক্রিজেস, ডিক্রিজেস। আচ্ছা, নেক্সট পয়েন্ট, যেটা নর্মালি সবাই জানো, মেল্টিং পয়েন্ট, যেটা নর্মালি একটা ফিজিক্যাল প্রপার্টি। অ্যাকচুয়ালি আমরা ফিজিক্যাল প্রপার্টিজ করছি, কিন্তু হ্যাঁ কিন্তু এর ফিজিক্যাল প্রপার্টিজ, ট্রেন মানে ফিজিক্যাল প্রপার্টিজ। ওকে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। আচ্ছা, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট তোমার সেম জিনিস, সেম কথা। ধরো এবিসি ইলেকট্রোনেগেটিভ, এর যদি কারোর সাথে বন্ড করে খুব তাড়াতাড়ি ছাড়বে না, আচ্ছা তো যেতে দেবো না, যেতে দেবো না, মানে বলতে চাইছি এই যদি কারোর সাথে বন্ড করে তো বলিয়ে আমার ইলেকট্রন নিয়ে যা ভাই, আমার ইলেকট্রন নিয়ে যা, আমার ইলেকট্রন নিয়ে যা। তো যখন ইলেকট্রন তাদের দিতেও পারে, তো কারোর সাথে ইলেকট্রন তার সাথে বন্ড জুড়তেও পারে, তখন ভেঙে যেতে পারে। ধরো তুমি এমন কোনো একটা জিনিস চাইছো যেটা তুমি সহজেই পেয়ে গেলে, তো তুমি জিনিসের মর্ম বুঝবে না, এটা সোজা কথা। তুমি একটা নর্মাল হিউম্যান নিডস বোঝো। ধরো তুমি কোনো একটা জিনিস চাইছো, জিনিসটা খুব সহজেই পেয়ে যাচ্ছ, তো জিনিসটা যখন তুমি ত্যাগ করো তো ততটা কিছু দুঃখ হবে না। বাট তুমি তো বিরাট বিরাট স্ট্রাগল করে 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 ধরো তুমি আইপিএস অফিসার হয়ে যাও, তুমি জানো ওর ভ্যালুটা কতটা, তো তোমার কাছ থেকে যখন ওই আইপিএস অফিসারের চাকরিটা ছিনিয়ে নেওয়া হবে বাই চান্স কোনোদিন, তোমার কষ্ট হবে কিনা? বাট তুমি ধরো এমন কিছু একটা পেয়েছো যেটা তোমার দরকার ছিল না, তুমি পেয়ে গেছো, তুমি বললেই পেয়ে গেছো, ও তো ত্যাগ করতে তোমার সমস্যা নেই, কিন্তু ওই জিনিসটা ত্যাগ করতে বেশি সমস্যা হবে, যেটা তুমি অনেক কষ্ট করে পেয়েছো। তো একা তো ইলেকট্রন দিতে চায় না, তো এই যখন ইলেকট্রন দিয়েছে কাউকে, যখন বন্ড হয়েছে, তো নিশ্চয় ছাড়তেও চাইবে না। তাই জন্য এদেরকে ভাঙা বেশি কষ্টকর, এদেরকে ভাঙা বেশি ইজি। তাই জন্য বয়েলিং পয়েন্ট বলো আর মেল্টিং পয়েন্ট বলো, এদিক দিকে ডাউন দা গ্রুপ ডিক্রিজ করে যায়। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট ডাউন দা গ্রুপ ডিক্রিজ করে যায়। আচ্ছা, এবার আসি ডেনসিটি। ডেনসিটি মানেই আমরা জানি ডি ইকুয়াল টু মাস বাই ভলিউম। আচ্ছা, মাস বাড়ছে ডাউন দা গ্রুপ, ভলিউমও বাড়ছে, কিন্তু মাস ইস টু ভলিউম রেশিওতে আমরা মাসের জায়গায় ভলিউমকে বেশি দিচ্ছি, মানে মাস যতটা বাড়ছে ভলিউম কিন্তু তার থেকে অনেক দ্বিগুণ বাড়ছে। কেন আমি বলেছিলাম যে নিউক্লিয়ার চার্জ, দেখো নিউক্লিয়ার চার্জও বাড়ছে, সঙ্গে সঙ্গে ডায়ামিটারও বাড়ছে, কিন্তু আমরা যখন ডায়ামিটার আর নিউক্লিয়ার একসাথে বাড়ছে তখন আমরা নিউক্লিয়ার চার্জ, রিলেটিভ নিউক্লিয়ার চার্জটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছিলাম, কারণ ওইটা ততটাও বাড়ছে না যতটা আমার ডায়ামিটারটা এফেক্ট করছে, মানে সাইজটা আমার বেশি এফেক্ট করে কোন একটা জিনিসে। তো এদের মাস যত না বাড়ছে তার থেকে বেশি সাইজ বেড়ে যাচ্ছে। এর ধরো মাস ইস টু সাইজ রেশিও একটা ছিল, এর ধরো মাস ইস টু সাইজ রেশিও মানে মাস ইস টু ভলিউম রেশিও এর একটা মাস ইস টু ভলিউম রেশিও পাবে, এর এখানে অনেক বেশি পাবে, মানে এর ভলিউমটা অনেক বেশি মাসের থেকে, এইখানে মাস ইস টু ভলিউম রেশিওটা অনেক কম। তাই জন্য যখনই আমরা একটা জিনিস করি ডাউন দা গ্রুপে আছি, যেহেতু এর ভলিউমের তুলনায় মাসটা অনেক কম, ভলিউম অনেকটা বেশি বেড়ে যায়, এখানে যত আমার ভলিউমটা বেশি আমার এফেক্ট করে জিনিসে, তাই জন্য ডেনসিটি যখন নিচে দেয় ভি, তো ডেনসিটি ডাউন দা গ্রুপ আমার ডিক্রিজ করবে একদম। এইটা ডিক্রিজ, এটা ইনক্রিজ করবে, তো ভলিউম ডিক্রিজ হবে, ভলিউম ইজ ইনডাইরেক্ট, ডেনসিটি ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি। তো ভি যদি আমার ডাউন দা গ্রুপ ইনক্রিজ করে, তো ডেনসিটি কি করবে, ডিক্রিজ করবে। তো ব্যাস, সোজা কথা, নিজের কমন সেন্স ইউজ করবে আর করে দেবে, কোনো সমস্যা নেই।
ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে সফটনেস। সফটনেস সফটনেস আচ্ছা যদি কারো ভলিউম ইনক্রিজ করে, যদি কারো ভলিউম আমার ইনক্রিজ করে, তো ধরো আমার বললাম না, ধরো এক বালতি জল দিয়ে, ঠিক আছে কি বলবো বলো তো, ধরো একটা কিছু জায়গা আছে, জায়গাতে দুটো আলাদা আলাদা জিনিস আছে। ধরো একদিকে তুমি তেল রেখেছো, একদিকে তুমি জল রেখেছো। তেল বলতে সর্ষের তেল রেখেছো, একদিকে জল রেখেছো। তো সর্ষের তেলে ধুকিয়ে দাও, রান্না করবে, দেখো তোমার কতটা এনার্জি লস হচ্ছে। আর জলে ধুকিয়ে রাখো রান্না করে, দেখো তোমার কতটা এনার্জি লস হচ্ছে। যখন সর্ষের তেলের ডেন্সিটি বেশি, তাই জন্য তোমার কষ্ট হচ্ছে। এখানে যদি ডেন্সিটি কমে তো কম কষ্ট হচ্ছে। তো মানে কি বলছি, যার ভলিউমটা আমার বেশি, তো এর তো মাসের তুলনায় ভলিউমটা বেড়ে যাচ্ছে, এর মাসের তুলনায় ভলিউমটা বেড়ে যাচ্ছে। তো মাস কম ভলিউম বেশি, তাহলে যে যখন আমি ওটাকে মানে প্রেস করব, তো ওর তো সফটনেসটা বেশি লাগবে। তাহলে আমার যেখানে ভলিউম বেশি তার সফটনেস বেশি, তাই জন্য ডাউন দা গ্রুপ আমার সফটনেস কিন্তু ইনক্রিজ করে। ঠিক আছে, ডাউন দা গ্রুপ আমার সফটনেস কিন্তু ইনক্রিজ করে, যেহেতু ভলিউমটা আমার ইনক্রিজ করছে, যেহেতু ভলিউমটা ইনক্রিজ করছে, তাই জন্য কিন্তু সফটনেসটা আমার ইনক্রিজ করে। ঠিক আছে, এই তো হয়ে গেল মোটামুটি আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ। কিন্তু এখনো কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টিজ বাকি আছে, বিশেষ করে গ্রুপ টু এলিমেন্টস। আমরা গ্রুপ টু এলিমেন্টস এর মধ্যে কিছু কিছু মানে এইগুলোকে আমি আলাদা করে একটু লিখছি। ফ্লেম টেস্ট, একটা টেস্ট আছে ফ্লেম টেস্ট, মানে আগুন ধরি দেবো। ঠিক আছে, ফ্লেম টেস্ট। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই কটাই আমরা বলবো। তো যখন আমরা ফ্লেম টেস্ট করি, যখন বেরিয়ামকে আমরা আগুন ধরিয়ে দিই, বেরিয়ামের মধ্যে আগুন ধরিয়ে দিই, ম্যাগনেসিয়ামে আগুন ধরিয়ে দিই, ক্যালসিয়ামে আগুন ধরিয়ে দিই, স্ট্রনসিয়ামে আগুন ধরিয়ে দিই, বেরিয়ামে আগুন ধরিয়ে দিই, তখন আগুন ধরিয়ে দেবো। তো যখন আমরা আগুন ধরিয়ে দেবো, আচ্ছা সরি, গ্রুপ টু এলিমেন্টস বলছি, গ্রুপ ওয়ান, সরি গ্রুপ টু এলিমেন্টস লিখে দিয়েছি। গ্রুপ ওয়ান এলিমেন্টস এর মধ্যে এগুলো আমরা দেখি থাকি। গ্রুপ ওয়ান এলিমেন্টস মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। তো যখন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আমরা আগুন দিয়ে দেবো, আমরা ডিফারেন্ট টাইপ অফ কালার ফ্লেম দেখতে পাবো। ঠিক আছে, ডিফারেন্ট কালার দেখতে পাবো। লিথিয়ামের মোটামুটি যে কালারটা থাকে ক্রিমসন রেড, এটা ক্রিমসন রেড থাকে, ক্রিমসন রেড। এগুলো কিন্তু ফ্লেমের কালার, ফ্লেম কালার কেন হয় আমি পরে আসছি। ক্রিমসন রেড দেখতে পাই। সোডিয়ামটা ইয়েলো ফ্লেমে চলে, ইয়েলোইশ। এইটা একটু ভায়োলেট ভায়োলেট টাইপের হয়ে যায়। আচ্ছা যখন আছে সিজিয়ামটা আমি জানি ব্লুতে আছে, সিজিয়ামটা আমি ব্লু আছে জানি। আচ্ছা এইটা ব্লু আর ভায়োলেটের মানে ব্লু অ্যাকচুয়ালি আর রেড এর একটু মিক্স হয়, মানে যেটাকে তোমরা মানে কি রকম টাইপের বলে, আচ্ছা তুমি রেডিশ, আচ্ছা ব্রাউন বলো, কোনো সমস্যা নেই, ব্রাউন বলতে পারো। ঠিক আছে, তো যখন আমরা ফ্লেম টেস্ট করি এদের আলাদা আলাদা কালার হয়। যেমন লিথিয়ামকে জ্বালালে হলুদ কালার, সোডিয়ামকে জ্বালালে লিথিয়ামকে জ্বালালে লাল কালার, সোডিয়ামকে হলুদ, একে বেগুনি, ভায়োলেট, রুবিডিয়ামকে ব্রাউন, সিজিয়ামকে ব্লু। এরকম কেন? তো যখন আমরা আগুন ধরাই হয় নাকি, ঠিক আছে, এটা আমি তোমাকে একটু আলাদা করে বোঝাচ্ছি। ধরো একটা অ্যাটম আছে, এটা তার নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে তার নিউক্লিয়াস, নিউট্রন প্রোটন খুব শান্তিতে সংসার করছে, এখানে একটা ইলেকট্রন আছে। তো যখন তুমি আগুন ধরাচ্ছ মানে কি তুমি এনার্জি দিচ্ছ। তো এইখানে তুমি এই এনার্জিটা দিলে, তো ইলেকট্রনটা কি করলো, জাম্প মারলো নেক্সট তার হায়ার অ্যাটমিক লেভেলে। ইলেকট্রনটা জাম্প মারলো এইখানে, ইলেকট্রনটা তোমার পিছনে তুমি যাচ্ছ, তো দেখতে পেলে আগুন ধরে গেছে পিছনে। ঠিক আছে, তুমি ছুটছো, ছুটে যাচ্ছ, ছুটে যে তুমি একটা জায়গায় পৌঁছে গেছো, পৌঁছে যে দেখছো দূর এখানে কোথায় চলে এলাম, জঙ্গল জঙ্গল জঙ্গল, হাই মরে যাবে, ফিরে যাই বাবা ফিরে যাই। কি করবে যখন সেরকম, যখন আগুন ধরে যায়, যখন আগুন ধরাও, তখন এই ইলেকট্রনটা তোমার এনার্জি পায়, এই ইলেকট্রনটা এনার্জি পেয়ে নেক্সট হায়ার এনার্জি লেভেলে যায়। এই ইলেকট্রনটা জাম্প মারলো কোথায়, এই হায়ার এনার্জি লেভেলে। মানে যদি এটা আমি 2s ধরি, তাহলে এটা 2p তে জাম্প মারবে, 2s ধরে 2p তে জাম্প মারলো। যখনই জাম্প মারলো, যে দেখলো 2p, আর 2p তো স্টেবল হচ্ছে, হ্যাঁ তো s অরবিটাল ইলেকট্রন, তো 2p তে কি করে স্টেবল হয়, দেখছি আমি স্টেবল হচ্ছে না, দূর ভালো লাগছে না, পালিয়ে আসি, এখানে ব্যাক করবে। তো এই যে যাওয়া আসা, এই যে আগুন ধরানো আগুন নিভলো, এই যে কালারটা এক্সিবিট করছে, কেন করছে,
প্রথম কথা, প্রথম স্টেপ তোমাকে বুঝতে হবে কি, এই যে ইলেকট্রনটা কেন জাম্প করলো, এনার্জি অ্যাবজর্ব করেছে, অনেকটা হিট অ্যাবজর্ব করেছে, অনেক এনার্জি অ্যাবজর্ব করেছে, এনার্জি অ্যাবজর্ব করি একদম এমন ছুটেছে একদম নেক্সট অরবিটাল লেভেলে, ঠিক আছে, নেক্সট অরবিটাল লেভেলে চলে গেছে। এবার দেখছি আমার এখানে কেউ নাই, নিজের কেউ আমার কথা শোনে না, ভালো লাগছে না, এখানে সবাই সবাই পি অরবিটাল লোক, আমি একা এস অরবিটাল কি করে দেবো, আমার এনার্জি ভালো লাগছে না, আমি এনার্জি রিলিজ করে দিলাম। এনার্জিটা কি করলো, রিলিজ করে দিল, রিলিজ করে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলো, আমার এস অরবিটাল ফিরে চলে এলো। কিন্তু এখানে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ও যখন ঘরে ফিরে এলো তখন তো এনার্জিটা রেডিয়েট করে এলো, ওই যে এনার্জিটা ওইটা রেডিয়েশন হলো, এই যে এনার্জিটা রিলিজ করলো, এই যে এনার্জিটা যখন রিলিজ করলো তখন এটা ভায়া রেডিয়েশন করলো, মানে রেডিয়েশনের থ্রুতে করলো, ভায়া রেডিয়েশন। এবার আমরা জানি আমাদের হোয়াইট লাইটের 7 আলাদা আলাদা কালারস আছে, এবার এই রেডিয়েশনটা এই এনার্জিটা কতটা হবে সেটা ডিপেন্ড করবে কি কালার বেরোচ্ছে, ঠিক আছে। ধরো এনার্জি প্রচুর হাই, ঠিক আছে, ধরো এনার্জি প্রচুর হাই অ্যাবজর্ব করেছিল, যখন রেডিয়েট করলো হাই এনার্জি রেডিয়েট করবে, তো কালার আলাদা নয়। তোমার এই যে রেডিয়েশনটা যখন বেরোয় এনার্জি হিসাবে, তখন ওরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার রেডিয়েশনে বেরোয়। তো তোমরা তো বোঝা গেল কালার গুলো কেন আছে। এবার সমস্যা হচ্ছে আলাদা আলাদা কালার কেন আছে স্যার, কালার কেন আছে বোঝা গেল যে এনার্জি রেডিয়েট করে, প্রথমে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে দেখলো আমার কথা শুনছে না, আমি আবার পালিয়ে গেলাম ওখান থেকে এনার্জি রিলিজ করে, এনার্জিটা রিলিজ করলাম রেডিয়েশনের মাধ্যমে, এই রেডিয়েশনের আলাদা আলাদা কালার হিসাবে এনার্জিটা রিলিজ হয়ে গেলো, তাই জন্য আলাদা আলাদা কালার পেলাম। এবার সমস্যাটা হচ্ছে আলাদা আলাদা কালার কেন, আলাদা আলাদা কালার হবে। এবার তুমি আমাকে একটা বলো, এই যে এতক্ষণ ধরে আমি বক্তৃতা দিলাম, তা একটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পেরেছো যে লিথিয়াম তার ইলেকট্রনকে প্রচুর আঁকড়ে বেশি ধরে থাকে, সিজিয়াম অতটা নয়, মানে আস্তে আস্তে আমার ইলেকট্রন গেইন এনথালপিটা কমে যাচ্ছে। মানে একে এই যতটা এনার্জি অ্যাবজর্ব করবে নিজের ইলেকট্রনটাকে বার করতে, এ ততটা এনার্জি তো অ্যাবজর্ব করবে না, একটুখানি এনার্জিটা পটফট পেয়ে যাবে, এর বেশি এনার্জি লাগবে। তো এ বেশি এনার্জি গেইন করবে, এ কম এনার্জি গেইন করবে, তো এ যেহেতু বেশি এনার্জি গেইন করবে, এ রিলিজও বেশি করবে, এ যেহেতু কম এনার্জি গেইন করবে, কম এনার্জি রিলিজ করবে। যে যেমন এনার্জি গেইন করেছে সে তত এনার্জি রিলিজ করবে। এবার যে যেমন এনার্জি রিলিজ করবে সে তেমন ফ্রিকোয়েন্সিতে এনার্জি রিলিজ করবে, যে যেমন ফ্রিকোয়েন্সিতে এনার্জি রিলিজ করে তার কালার সেরকম হবে। বুঝতে পারলে ব্যাপারটা, বুঝতে পারলে? দেখ ওই জন্য রেড আস্তে আস্তে তাকে ইয়েলো থেকে ভায়োলেট থেকে ব্লু 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 আসছে, মানে আস্তে আস্তে আমার এনার্জিটা কমে আসছে। বোঝা গেল যে কেন আলাদা আলাদা, কারণ এদের এনার্জি গেইনটা সেম না। তো যদি এনার্জি গেইন আমার সেম না হয় তো এনার্জি রেডিয়েশন সেম হবে না, তো এনার্জি রেডিয়েশন যদি সেম না হয় তো কালার কি করে হয় একই বাবা। বোঝা গেল? তাহলে আজকে তোমাদের মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে এই জিনিসগুলোই ছিল যেগুলো তোমাদের আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই যে এত কিছু জিনিস হলো এর কেমিক্যাল প্রপার্টি, মানে কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে তোমরা তো জানো আমরা রিঅ্যাকশনসই করবো, তো জানো রিঅ্যাকশনসই করবো। তো এই যে গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টস গুলো আছে এরা রিঅ্যাকশন করে কার কাছ থেকে কি রিঅ্যাকশন করে, কি হয় না হয় একটু প্রপার্টি, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা কিন্তু এই ভিডিওটা একদম আপ টু ডেট ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, ঠিক আছে। তো আজ পর্যন্ত এটাই, থ্যাংক ইউ।